একের পর এক পাহাড় আর শান্ত শীতল মনোমুগ্ধকর পরিবেশে মোড়া উত্তরবঙ্গ। তারই মাঝে গড়ে উঠেছে সুন্দর আমাদের শহর, শৈল শহর দার্জিলিং। হ্যাঁ, আমি কথা বলছি পাহাড়ের রানী দার্জিলিং এর। আমি কথা বলছি কাঞ্চনজঙ্ঘা আর টয় ট্রেনে মোড়া দার্জিলিং এর। হ্যালো, দিস ইজ রাখি। তোমাদেরকে শীতল একটা ওয়েলকাম জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল সৌরভ এন্ড রাখি ব্লগে। আমি কথা দিয়েছিলাম রাত 8টায় হাজির হব দার্জিলিং এর একটা ছোট্ট ব্লগের সাথে, তাই বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি। শরৎ ও বসন্তে যেমন দার্জিলিং সুন্দর, তেমনই শীতেও সুন্দর। আবার বর্ষায় আরেক আলাদা রূপ ধারণ করে পাহাড়ের এই দার্জিলিং এর শহর। হ্যাঁ, দার্জিলিং এ যাওয়ার জন্য কিন্তু এখন সড়ক পথ, রেলপথ এবং বিমান পথে বিভিন্ন রকমের ব্যবস্থা করা হয়েছে। যে প্রান্ত থেকেই হোক, তোমরা যদি দার্জিলিং আসতে চাও তোমাদেরকে প্রথমে এসে পৌঁছতে হবে এনজেপি স্টেশনে। রেলপথে আসতে গেলে এনজেপি স্টেশনে তোমরা বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন পেয়ে যাবে। আমি ট্রেনের চার্টটা দিয়ে দিলাম। আর বিমানবন্দরে আসতে গেলে, মানে বিমান পথে যদি আসতে চাও, কাছাকাছি এয়ারপোর্ট বাগডোগরা। তোমরা যে কোনো জায়গা থেকে বাগডোগরা এয়ারপোর্টে প্রথমে পৌঁছে যেতে হবে। ওই যে আসছে দেখুন, আমরা বর্ধমান থেকে ট্রেন ধরেছিলাম 12434 দার্জিলিং। ট্রেনের টিকিটের ভাড়া মোটামুটি 800 থেকে শুরু হয় এবং 2000-3000 টাকা অব্দি পড়ে। সেটা স্লিপার, এসি, থার্ড এসি, ফার্স্ট এসি অনুযায়ী ভাড়াটা থাকে। আমি মেনশন করি। রাত্রিটা ট্রেনে কোনো মতে কাটিয়ে সকাল সকালে উঠে ট্রেন থেকে নেমে দার্জিলিং এর, মানে এনজেপি যে স্টেশন আছে, এনজেপি স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাতে দার্জিলিং এবং সিকিম যাওয়ার অসংখ্য গাড়ি পেয়ে যাবে। এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য ছোট গাড়িতে ভাড়া পড়ে 2500 থেকে 3000 টাকা, আর বড় গাড়ি ভাড়া পড়ে 3,500 থেকে 4,000 টাকা। বার্গেনিং অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু ঠকে যাওয়ার চান্সটা একটু বেশি। আর এই হচ্ছে সেই প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড। আর এখান থেকে প্রিপেড লেখা আছে, কিন্তু আপনারা চাইলে সফর করার পরেও দিতে পারেন টাকাটা। তোমরা চাইলে আমরা যে দাদার সাথে এই সফরটা সম্পন্ন করেছি তার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দিয়ে দিচ্ছি। এবার বলি কোন পথ দিয়ে যাবে। তোমরা চাইলে শুকনা ফরেস্ট হয়ে এনজেপি থেকে কার্শিয়াং রোড ধরেও তোমরা যেতে পারো রোহিণী ওয়াটারফলস এবং হনুমান টক, এই সব কিছু দর্শন করতে করতে দার্জিলিং পৌঁছতে পারো। আর একটা রাস্তা আছে যেটা হচ্ছে মিরিক হয়ে। মিরিকের রাস্তা কিন্তু আরো সুন্দর কার্শিয়াং এর থেকে। তবে আমি বলবো যখন তোমরা ফিরবে দার্জিলিং থেকে সেই দিনই মিরিকটা রাখা ভালো, কারণ মিরিকটা আসার দিন একটু বেশি টাইম নিয়ে দেখতে পারবে। আমরা গিয়েছিলাম কার্শিয়াং হয়ে, আর কার্শিয়াং যাওয়ার পথে প্রথমেই যে পয়েন্টগুলো পড়বে সেগুলো হলো কার্শিয়াং এর সব থেকে টপ প্লেস হনুমান টক। এই হনুমান টকটা কিন্তু কার্শিয়াং এর সমস্ত জায়গা থেকে দেখা যায়। তোমাদের যদি ইচ্ছা এখানে আসতে, তাহলে কিন্তু তোমাদের গাড়িকে আরো 400 থেকে 500 টাকা এক্সট্রা পে করতে হবে, কারণ এই পয়েন্টটা কিন্তু তাদের লিস্টের মধ্যে থাকে। এই হনুমান টক থেকে পুরো কার্শিয়াং শহরটাকে একটু উপভোগ করে বেরিয়ে পড়ুন ডাউহিলের দিকে। হ্যাঁ, এখান থেকে রাস্তা সোজা চলে যায় বছরের দুটো সময় কিন্তু, মানে গ্রীষ্ম আর বর্ষা, এই দুটোতেই কিন্তু বেশিরভাগ সময় ডাউহিলের গার্লস স্কুল এবং বয়েজ স্কুল, মানে ডাউহিলের যে মেন অ্যাট্রাকশন সেই স্কুল দুটো বন্ধ থাকে। তোমরা চাইলে শীতকালে এসে কিন্তু এই ডাউহিলের স্কুলগুলো এক্সপ্লোর করতে পারো, অবশ্যই বাইরে থেকে। হাতে টাইম নেই, আমাদের হাতে টাইম ছিল না, তাই রাস্তাতেই লাঞ্চটা সেরে ফেলেছিলাম। তবে তোমাদের ক্ষেত্রে বলি, যতই সকাল সকাল বেরোও না কেন, কার্শিয়াং হয়ে বেরোলেও কিন্তু কার্শিয়াং হয়ে যেতে যেতে এইসব পয়েন্টগুলো দেখতে দেখতে তোমাদের হোটেল কিন্তু ঢুকতে 4-5টা বেজে যেতে পারে। আর যতই তোমাদের ফুডিং এবং লজিং দুটোই ইনক্লুড থাকুক না কেন, এই হোটেল থেকে কিন্তু 4টের পর ঢুকলে কোনো রকম ফুড প্রোভাইড করা হয় না, তাই লাঞ্চটা আমি বলবো বাইরে থেকে সেরে ফেলাই ভালো। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যদি এই দার্জিলিং আসার পথে একটা দিন শিটং, অহলধারা এইসব জায়গাগুলো ঘুরে দেখতে চাও, তাহলে সেই সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও কিন্তু আমি আগেই দিয়ে রেখেছি। আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারো। চলো, সব কিছুই তো হয়ে গেল, এবার দেখা যাক হোটেল। দার্জিলিং এ এসে কম খরচের মধ্যে একটা হোটেল, তাও আবার 5 থেকে 6 মিনিটের দূরত্বের মধ্যে, তার মতন একটা ব্যবস্থা করতে চাইলে এই হোটেলটা বেস্ট, হোটেল হিল ক্রাউন। হ্যাঁ, আমরা এই নিয়ে দুবার এই হোটেলে এলাম। হোটেলের ব্যবহার এবং হোটেলের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো কথা হবে না। চলো তোমাদের হোটেলটা একবার ঘুরে দেখাই। এটা ছিল রিসেপশন এরিয়া, আর ওই যে ভেতরে ঢুকে গিয়ে, মানে এইখানটা দিয়ে চলে যাচ্ছে হোটেলের ডাইনিং এরিয়া। হ্যাঁ, ডাইনিং এরিয়াটা থেকে ওই যে কাঁচের জানলাগুলো দেখছো, পর্দা সরিয়ে কিন্তু অনায়াসে কাঞ্চনজঙ্ঘা ডিনার করতে করতে, লাঞ্চ করতে করতে, ব্রেকফাস্ট করতে করতে দেখতে পেয়ে যেতে পারেন। চলুন, এবার আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে, তোমাদেরকে 3rd ফ্লোরে নিয়ে গিয়ে রুমটা দেখ।
এই হলো রুমের ভেতরটা। আমরা যেহেতু 4 জন আর পুচকুটাকে নিয়ে 5 জন ছিলাম, তাই 4 বেডের একটা রুম নিয়ে নিয়েছিলাম, সাথে অ্যাটাচ ব্যালকনিও ছিল। আর এই রুমটার ভাড়া পড়েছিল পার ডে 3,500 টাকা করে। তবে হ্যাঁ, এটা ছিল সিজনাল ভাড়া, অফ সিজনে একটু ভাড়াটা কমতে পারে। আর এই হচ্ছে রুমের ভেতরে বাথরুম অ্যাটাচ। হ্যাঁ, বাথরুমে গিজারও ছিল, জল নিয়ে কোনো সমস্যা হয়নি দুবারই, মানে আগের বারও যেমন এবারও তেমন। এখানে ছিল একটা কুমোড, আর ওই যে বেসিন, ডাস্টবিন ছিল দুটো, একটা বড় মিরর দেওয়া ছিল। কোনো কিছুরই মানে অভাব আমাদের হয়নি এখানে। চলুন এবার ব্যালকনিটা দেখিয়ে নিই। ব্যালকনির জন্য এই রুমের ভাড়াটা একটু বেশি পড়েছিল। ব্যালকনি না থাকলে সেখানে কিন্তু আপনারা 2000 টাকাতেও রুম পেয়ে যেতে পারেন। অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে ফোন করে তোমরা বার্গেনিং এবং সমস্ত সবকিছু ডিটেলস সম্বন্ধে জানতে পারবে। চলো এবার আমরা দেখাই ব্যালকনি থেকে ভিউটা। খুব সুন্দর ভিউ ছিল। তবে হ্যাঁ, এইটা কিন্তু শীতকালে এখান থেকে একেবারে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ব্যালকনিতে বসে চায়ে চুমুক দিতে দিতে ওই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা একটা দারুণ নৈসর্গিক দৃশ্য। ব্যাস, এসব তো হলো। রাত্রেবেলাটা ম্যাল রোডের এই ক্লক টাওয়ার, তারপরে ম্যাল রোডের বিভিন্ন রকম ফুড, এগুলো একটু এক্সপ্লোর করুন এবং শেষ পাতে ডিনার সেরে নিয়ে চটপট শুয়ে পড়ুন, কারণ ভোর ভোর উঠে আমাদেরকে যেতে হবে টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা আর সূর্যোদয় দেখতে। এই টাইগার হিল দেখতে আসলে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বাচ্চাদের নিয়ে আসা অ্যাভয়েড করাটাই উচিত। এখানে মোটামুটি গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে 1 থেকে 2 ডিগ্রি মতন, শীতকালে মাইনাসে চলে যায়। আর এই জায়গাটা মাঝে মাঝে স্নোফলসও হয়। খুব ভোরে ভোরে উঠতে হবে, আর এখানে আসার জন্য আগের দিন থেকে ড্রাইভার দাদাকে বলে রেখে পার্সি কেটে নেবে 300 টাকা করে। টাইগার হিল দেখতে যেহেতু খুব ভোর ভোর উঠতে হয়েছিল, তাই রুমে ফিরে এসে একটু ফ্রেশ হয়ে তোমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ো দার্জিলিং এর বিভিন্ন সাইট সিন গুলো এক্সপ্লোর করতে। রোপওয়ে যদি ঘুরতে চাও তাহলে আমি বলবো সাইট সিনের প্রথমেই এই সাইট সিনটা রাখা ভালো। রোপওয়েতে আসতে হবে 7:30 থেকে 8টার মধ্যে। টিকিট সংগ্রহ করে নিতে হবে। রোজ 250 টাকার থেকে বেশি টিকিট কিন্তু এখানে দেয় না। প্রথমে টিকিট দিয়ে তারপর লাইনে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করতে হবে রোপওয়েতে চাপার জন্য। তোমাদেরকে 300 টাকা করে ব্যয় করতে হবে এই রোপওয়েতে আসতে হলে। বলে রাখা ভালো, সিজনে কিন্তু 250 থেকে 300টার মতন টিকিট বিক্রি হয়। তবে সেক্ষেত্রে আরো সকাল সকাল এসে লাইন দিতে হবে। সোজা রোপওয়ে নিয়ে যাবে নিচে টি গার্ডেনে, সেখানে কিছুটা সময় কাটিয়ে ভিডিও রিলস বানিয়ে উপরে উঠে চলে আসুন। যেতে হবে নেক্সট গন্তব্যের দিকে। তারপরে যেটা দেখে নেবেন হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট আর হিমালয়ান জু, যেটা একই গেটের মধ্যে। 110 টাকা করে পার পার্সন টিকিট, আর কোনো কিছু গ্যাজেট বা ক্যামেরা ট্যামেরা থাকলে আরো 10 টাকা করে দিতে হবে এক্সট্রা। ঢুকেই কিন্তু ছাতা নেওয়ার জন্য জায়গা পেয়ে যাবে। বর্ষাকালে প্রবেশ করলে যদি ছাতা না নিয়ে আসেন সঙ্গে করে, এখানে 500 টাকা জমা দিয়ে একটা করে ছাতা নিতে পারবেন। আবার যখন বেরোবেন তাদেরকে ছাতাটা জমা দিয়ে 500 টাকাটা ফেরত নিয়ে অনায়াসে ঘুরে দেখে নিতে পারবেন এই জায়গাটা। আর এই যে বোর্ড, এই বোর্ডটা ফলো করে গোটা এই জুটা ঘুরে নিতে পারবেন, সাথে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটটা। তবে হ্যাঁ, একটু হাঁটতে হবে, একটু চড়াই রাস্তা আছে, একটু ধীরে ধীরে হাঁটার চেষ্টা করবেন। তারপরে ঘুরে যেটা দেখবেন দার্জিলিং এর বেস্ট একটা ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে বাতাসিয়া লুপ। হ্যাঁ, বাতাসিয়া লুপ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ মেলে। যেহেতু মুখ বার ছিল, আমরা তখন দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘাকে। তবে হ্যাঁ, যদি তোমাদের ভাগ্য ভালো থাকে টয় ট্রেনের দেখা পেয়ে যেতে পারো। আমাদের ভাগ্য ভালো ছিল বলে সাথে দুটো টয় ট্রেন বলে রাখি, এখানে টিকিট মূল্য কিন্তু মাত্র 50 টাকা করে। তারপরে দেখে নেবেন মহাকাল মন্দির। হ্যাঁ, মহাকাল মন্দিরটা বেশ উঁচুতল, বেশ ভালো জায়গা। ভালো মতন এক্সপ্লোর করে নেবেন, বেশ ভালো লাগবে, মনও খুব ভালো হয়ে যাবে এখানে দেবদেবীদের দেখে। তারপর রুমে ফ্রেশ হয়ে একটু ফ্রেশ হয়ে রাত্রেবেলা ডিনার করে চটপট শুয়ে পড়ুন। সকাল সকাল উঠে এবার বাড়ির পথে রওনা দিতে হবে। বাড়ির পথ ধরে যেতে যেতে ঘুম মনেস্ট্রি, পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল, এই 3টে জিনিস দেখে নিতে হবে। হ্যাঁ, এই 3টে জিনিস দেখতে গেলে একটু তাড়াতাড়ি সকাল 6টা থেকে 7টার মধ্যে উঠে পড়তে হবে। মোটামুটি 9টার দিকে এই জায়গাগুলো খুলে দেয়। এই জায়গাগুলো প্রবেশ করার জন্য কিন্তু কোনো টিকিট মূল্য দিতে হবে। পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল এই সম্বন্ধে কোনো কিছু তথ্য পেতে চাইলে আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো।
আমরা ফিরেছিলাম মিরিক হয়ে ফেরার পথে প্রথমে পরে যে জায়গা সেটা হলো লেপচা জগৎ পাইন ফরেস্ট। জায়গাটা খুব সুন্দর, বর্ষায় আরো বেশি সুন্দর লাগে। তবে হ্যাঁ, এখানে প্রবেশ করতে গেলে 10 টাকা করে টিকিট মূল্য লাগে। কিছুই না, জাস্ট 10 টাকা দিয়ে টিকিট কেটে একটু এই ভেতরটা দিয়ে ঘুরে ছবি তোলা, ভিডিও করা, এটাই হচ্ছে এখানকার আনন্দ। আর হচ্ছে ফরেস্টের আনন্দ উপভোগ করা। ফরেস্টটা বেশ সুন্দর, বেশ চিমচাম, চাইলে দেখতে পারেন। এরপরে গাড়িতে চেপে পড়তে হবে। গাড়িতে চেপে পড়ে আমরা মানেভাঞ্জন হয়ে সান্দাকফু যাওয়ার রাস্তাটাকে ডান দিক দিয়ে ফেলে রেখে সোজা চলে যাব সীমানা ভিউ পয়েন্ট, মানে দ্বিতীয় পয়েন্ট। এই হলো সেই সীমানা ভিউ পয়েন্টের ভিউ। হ্যাঁ, এখান থেকে নেপালের ঘর বাড়িগুলো খুব সহজেই দেখতে পাওয়া যায়। মেঘ পরিষ্কার থাকলেই তবেই এখানে দাঁড়ান, নইলে এখান থেকে কিন্তু কিচ্ছুটি দেখতে পাওয়া যায় না। এবারে ভাগ্য ছিল, তাই নেপালের ঘর বাড়িগুলো খুব সুন্দরভাবে দেখতে পেয়েছে। আর এই যে গাড়িতে চেপে পড়বেন, এই গাড়িতে চেপে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সাইডে, এই মারুতি গাড়ির মতন গাড়িগুলোই কিন্তু 500 টাকার বিনিময়ে নিয়ে যাবে নেপাল বর্ডারের কাছে, এবং তোমরা চাইলে কিছুটা সময় সেখানে কাটিয়েই আসতে পারো। তবে হ্যাঁ, সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি নিয়ে বেরোতে হবে। নেপাল যাওয়ার রাস্তাটা পেরিয়ে কিছুটা এসে এই এত সুন্দর একটা জায়গায় পৌঁছলাম, যেটার নাম গোপালধারা টি এস্টেট। এই জায়গাটাকে কিন্তু দেখতে একদম ভুলবে না, জায়গাটা খুব সুন্দর। তবে হ্যাঁ, আমরা যখন গিয়েছিলাম গেট বন্ধ ছিল, তবে কিছু কিছু সময় গেট খোলা রেখে তোমরা এই গোপালধারা টি এস্টেটের ভেতর দিয়ে কিছুটা হেঁটে যেতে পারো। এর জন্য কিন্তু কোনো টিকিটের প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, কিছু টাকা ব্যয় করে তোমরা এখানকার চাটা একবার টেস্ট করে দেখতে পারো। গোপালধারা টি এস্টেটের এই সুন্দর জায়গাটা, মানে এই যে গোটা রাস্তাটা এতটাই সুন্দর যা বলে বর্ণনা করা যাবে না। গোটা রাস্তাটা এরকম গোল গোল ধাপ ধাপ করে কেটে চায়ের চাষ করা হয়েছে, খুব সুন্দর রাস্তা। আমরা গোপালধারা টি এস্টেট দেখে এর পরবর্তী পয়েন্ট এগিয়ে যাব, এবং লাস্ট পয়েন্ট বলা যেতে পারে মিরিক লেক। খুব সুন্দর একটা জায়গা, চলো দেখাই। পার পার্সন মাত্র 20 টাকা করে টিকিট কেটে প্রবেশ করো এই মিরিক লেকে। মিরিক লেকের সৌন্দর্য বাইরে থেকে যত না সুন্দর দেখতে, ভেতরটা তার থেকেও বেশি সুন্দর। তবে হ্যাঁ, শীতকালে এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে, চারপাশটা বিভিন্ন রকম ফুলে ভরে ওঠে। চল তোমাদের মিরিক লেকের ভিউটা একটু দেখিয়ে দিই। আর তার সাথে বলে রাখা ভালো, এই মিরিক লেকে কিন্তু বোটিং এরও ব্যবস্থা আছে। তোমরা চাইলে বোটিং করতে পারো 100 টাকা করে পে করে। আর হ্যাঁ, এই টাকাটা কিন্তু আগের বারে ছিল 50 টাকা, এবারে বেড়েছে 100 টাকা। জানি না কোন সময় এটা বেশি কম থাকে, তবে হ্যাঁ 50 থেকে 100 টাকা করে টিকিট মোটামুটি থাকে। চাইলে ঘোড়া সাওয়ারিও করতে পারো, এখানে চারপাশটা ঘুরে দেখার জন্য ঘোড়ারও ব্যবস্থা আছে। সবার লাস্টে দেখে নাও এই আই লাভ মিরিক লেখাটা, মানে এখান থেকে ভিউটা কিছুটা পাওয়া যায় মিরিকের। এই লেখাটা দেখে নিয়ে এখানে কিছু ছবি টবি তুলে বেরিয়ে পড়ো বাড়ি ফেরার দিক। বাড়ি ফেরার রাস্তা ধরে নিলাম। হ্যাঁ,
খুব মন খারাপ। তবে তোমাদেরকে একটা কথা জানাই, তোমরাও কিন্তু প্ল্যানটা এভাবেই সাজিও। যদি যেতে চাও কার্শিয়াং হয়ে যেতে পারো, আর আসার সময় মিরিক হয়ে আসতে পারো। মিরিক থেকে আসার সময় আমাদের মোটামুটি আমরা সকাল 8টার সময় বেরিয়েছিলাম, আর আমরা এইসব ভিউ পয়েন্ট ঘুরে আমাদের স্টেশনে পৌঁছতে মানে এনজেপি স্টেশনে পৌঁছতে টাইম হয়ে গেছিল সন্ধ্যে 7:30 বেজে গিয়েছিল। তাই এইরকম টাইম নিয়ে বেরোবে। আর যারা ভাবছো নেপাল বর্ডার, পশুপতি মার্কেট এগুলো দেখবে, তারা কিন্তু হাতে আরো বেশি টাইম নিয়ে বেরোবে। আর হ্যাঁ, নেপাল বর্ডার, পশুপতি মার্কেটটা কিন্তু একই জায়গায়, তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কোনখান থেকে গাড়ি ছাড়ে। যদি কোনো রকম এরও বাইরে কিছু ডিটেলস জানার থাকে আমাকে কমেন্ট করো, তোমাদেরকে যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব। আজকের পর্বে আমি দার্জিলিং সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য দিয়ে দিলাম। তবে হ্যাঁ, দার্জিলিং এর যদি ফুল ডিটেলস বা ফুল ব্লগ দেখতে চাও, আমার চ্যানেলে কিন্তু প্রতিটা পর্ব আলাদা আলাদাভাবে মেনশন করা আছে এবং বলা আছে, সেগুলো অবশ্যই দেখার জন্য একবার অনুরোধ করব। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্টের অনুরোধ রইল। আর আশা করছি যারা নতুন দর্শক আছে আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে এতক্ষণে সাবস্ক্রাইব করে দিয়েছ। আজকে আসি, দেখা হচ্ছে একটা সুন্দর পরবর্তী একটা ব্লগে তোমাদের সাথে।